হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম স্বপ্ন যাবে বাড়ি আমার ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই বাড়ি পৌঁছে গিয়েছো, আমার একটু যেতে দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা চাইলে ব্লগটা দেখতে পারো। আমি গিয়েছিলাম লঞ্চে, টুকিটাকি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা কোন লঞ্চে গেলাম, আমাদের কেবিনটা দেখতে কেমন ছিল, লঞ্চ ঘাট পর্যন্ত কিভাবে গেলাম, সবকিছুই। যাই হোক, তোমরা ভালো আছো তো? আমিও ভীষণ ভালো আছি। বাড়ির কথা মনে পড়লেই তো আসলে মন ভালো হয়ে যায়, কি বলো? ঢাকা শহরে থাকতে থাকতে আর ভালোই লাগে না। লোকজনের অনেক ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, কারণ ঈদের ছুটি চলছে। এই ছুটিতে সবাই একটু বাড়ি যেতে চায়। ছোটবেলার লঞ্চ জার্নির কথা মনে পড়ে গেল। অনেক লঞ্চ জার্নি করেছি ঠাকুমার সঙ্গে, বিশেষ করে ঠাকুমার সঙ্গেই আমি বেশি লঞ্চ জার্নি করেছি, কারণ বাবা মা ঢাকায় থাকতো, তো বছরে 4-5 বার তো ঢাকা যাওয়াই হতো আমাদের। বেশিরভাগ সময় লঞ্চেই আমরা যেতাম, কারণ তখন তো পদ্মা সেতু ছিল না, তো ফেরিঘাটে তো অনেকটা সময় লেগে যেত। তার থেকে লঞ্চটা কমফোর্টেবল ছিল। এখনকার জন্য লঞ্চটা কমফোর্টেবল, বাসে জার্নি করলে জার্নি জার্নি মনে হয়, বাট লঞ্চে গেলে কিন্তু মনে হয় যে আমি বাড়িতে থেকে থেকে বাসায় চলে যাচ্ছি। যাই বলো তাই বলো, তোমরা কি লঞ্চ জার্নি করেছো? করলে একটু জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। অনেকে কিন্তু ভয় পায়, আসলে ভয়ের তেমন কিছুই নাই। আমার তো ভীষণ ভালো লাগে, আমি অ্যাকচুয়ালি এনজয় করি লঞ্চ জার্নিটা। তো প্রথমে আমরা উত্তর উত্তর মেট্রো স্টেশনে গেলাম। সেখানেও কিন্তু অনেক ভিড় ছিল, যদিও আমি পুরো সব ফুটেজ নিতে পারিনি। তো মেট্রো থেকে নেমে আমরা লঞ্চ ঘাটের দিকে গেলাম। এখনও লঞ্চ ঘাটে গেলেই আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। কত যে লঞ্চে ঠাকুমার সঙ্গে যেতাম, ওখানকার যেই খাবার দাবার পাওয়া যায়, স্পেশালি লঞ্চে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না। লঞ্চের ঝালমুড়ির মতো বাইরের ঝালমুড়ি হয় না। লঞ্চে যে চিড়া ভাজা তার সাথে নারকোল দেয়, ওটার মতো বাইরেরটা হয় না। লঞ্চে অনেক অনেক খাবারই আছে, সব কিছুর নাম আমার এখন মনেও নেই। ছোটোবেলা গেলেই বাজেট থাকতো যেগুলো খেতেই হবে। যদিও খেয়েছিলাম, তেমন ভালো লাগেনি আসলে। হয়তো এক্সপেকটেশন বেড়ে গিয়েছে, নয়তো স্বাদ ভুলে গিয়েছি, নয়তো খাবারের মানটা আসলে আগের মতো নাই। যদিও এগুলো খাবার তেমন একটা পুষ্টিকর না, বা বলতে গেলে হার্মফুলই আমাদের জন্য, তারপর অ্যাট্রাকশন কাজ করে এসব খাবারের প্রতি। যাই হোক, প্রথমে আমরা কেবিনে গিয়েছিলাম। কেবিনে গিয়ে দেখে নিলাম, সব জিনিসপত্র রেখে নিলাম। আমাদের সব জিনিসপত্র রেখে আমরা বাইরে বের হয়েছিলাম, লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ছাদে গিয়ে ওখান থেকে একটা ভিডিও নিলাম। ভীষণ ভালো লাগছিল দেখতে, তবে আকাশটা প্রচুর মেঘলা ছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি আবার না হয়, যদিও বৃষ্টি হয়নি। বৃষ্টি হলেও তেমন কোনো সমস্যা নেই, আমরা তো কেবিনে ছিলাম। তবে যে ডেকে যে যাত্রীরা ছিল তাদের খুব সমস্যা হতো, কারণ আগে ডেকে যেতাম, অনেক আগে ছোটোবেলায় ডেকে যেতাম ঠাকুমার সঙ্গে। তখন দেখতাম যে লঞ্চে বৃষ্টি হলে আসলে কিন্তু অনেক ঝামেলার মধ্যেই পড়তে হয়। তো লঞ্চের সামনে গেলাম, যেখানে চালক লঞ্চ চালায়, সামনে গিয়ে একটু ভিডিও টিডিও বানালাম। তারপর অনেক কিছু দেখলাম। দেখলাম যে নিচে অনেক লোকের ভিড় কোনোভাবেই কমছিল না। আমরা পৌঁছে গিয়েছিলাম 6টার সময়, আমাদের লঞ্চ ছেড়েছিল 9টার সময়। তো অতক্ষণ পর্যন্ত লোকের ভিড় টোটালি কমছিল না, লোকজন আসতেছিল। নিচে রিপোর্টাররা রিপোর্ট করছিল। সব কিছু মিলিয়ে টুকটাক একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। আবার দেখলাম যে ড্রোন থেকে কিছু কিছু শট নিচ্ছে তারা। জানি না কয়টা ক্যামেরা আমাদেরকে দেখা গিয়েছে, হতেও পারে যে দেখা কোথাও যায়নি, এরকমও হতে পারে। যাই হোক, ওখানে বসে বসে আমরা অপেক্ষা করছিলাম কখন লঞ্চ ছাড়বে। একটা সময় চলেই আসলো, লঞ্চ ছাড়ার মুহূর্ত চলে আসলো। লঞ্চ প্রথম অবস্থায় কিন্তু আস্তে 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 ছাড়ে। তো যদি তোমাদের দেখলে মনে হবে যে লঞ্চ কি এত আস্তে আস্তে চলে, বরিশাল কিভাবে যায়, আসলে গতিটা আস্তে আস্তে বাড়ে। এই যে কীর্তনখোলা 10, এটা কিন্তু ছাড়েনি, আমরা উঠেছিলাম সুন্দরবন 16-তে। তো এই যে কীর্তনখোলা 10-এর ওটা আমাদেরও পরে ছাড়বে, এজন্য ওরা কিন্তু সবাই আমাদেরকে টাটা করছিল। আহ, সবাই টাটা করছিল, অনেকে ভিডিও বানাচ্ছিল। আসলে ব্যাপারগুলো ভীষণ সুন্দর। তোমরা যদি কখনো লঞ্চ জার্নি করে থাকো, তোমরা এটা রিলেট করতে পারবে। আর লঞ্চ জার্নি করে না থাকলে আসলে তোমরা বুঝছো না যে আমি আসলে কি বলতেছি। যাই হোক, লঞ্চ ছেড়ে আসার পর দেখলাম যে কতগুলো সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে, সবগুলো একটা ফুটেজ নিয়ে নিলাম। তারপর আবার কেবিনের দিকে ফেরত আসলাম। আর এসে দেখলাম আমাদের কেবিনের সামনে কে যেন অনেক জিনিসপত্র রেখে দিয়েছে, যদিও আমাদের কোনো জিনিসপত্র ছিল না, হয়তো সিট পায়নি, এজন্য এখানে হয়তো সিট করেছিল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় এই ব্রিজটা দেখলেই ভাবতাম যে ঢাকা পৌঁছে যাচ্ছি। যদি এটা দিনের বেলা নিলে, মানে ঢাকা পৌঁছে যাচ্ছি যখন, তখন তো সকালবেলা হয়, এটা রাতের বেলা, কারণ ঢাকা ছেড়ে যাচ্ছি। তো এই ব্রিজটা দেখেই আমরা রেডি হওয়া শুরু করতাম যে আমাদেরকে নামতে হবে, গোছাতে হবে, চুল টুল আঁচড়াতে হবে। এগুলো অনেক বড় এক্সপিরিয়েন্স। আসলে এখন ঠাকুমার সঙ্গে জার্নি করি না, ঠাকুমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু এগুলো মনে পড়লে এখনো ঠাকুমার কথাই সবার আগে মনে পড়ে। তারপর কেবিন খুলে দেখলাম যে সকাল হয়ে গিয়েছে। তারপর নামবো আমরা, কিন্তু দেখলাম যে অনেক লোকজন নামতেছে না, মানে অনেক ভিড় ছিল তখনও। কেন যে নামছিল না সেটাও বুঝতেছিলাম না। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর ভাবলাম যে নামতেই হবে, না হয় কিন্তু আসলে আরও 35-40 মিনিট ওয়েট করতে হবে। ভেবে নেমে গেলাম, কিন্তু সে নামতে পারেনি। এর মধ্যে কি হলো,
এই সিঁড়ি পড়ে গেল, আমি তো ভয়ে শেষ। যাই হোক আর তাই হোক, কোনোভাবে নেমেছে। তো আমরা ওখান থেকে বের হয়ে অটো করে নথুল্লাবাদে আসলাম এবং সেখান থেকে বাসায় চলে এসেছি। তোমরা জানিও তোমাদের লঞ্চ জার্নি করতে কেমন লাগে বা তোমাদের ইচ্ছে আছে কিনা লঞ্চ জার্নি করার। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো এবং লাইক কমেন্ট করে পাশে থাকো, পারলে একটু ফলো করে দিও।